আজ 22শে শ্রাবণ, সূর্যাস্ত দিবস। রবীন্দ্রনাথের একান্ত স্নেহভাজন নির্মল কুমারী মহলা নবীশ, যাকে কবি আদর করে ডাকতেন রানী। কবির মৃত্যু শিয়রে রানী ছিলেন অতন্দ্রিলা সেবিকা। কবির জীবনের শেষ কয়েকটি দিন নির্মল কুমারী একটি দিনলিপিতে পুঙ্খানুপুঙ্খ লিখে রেখেছিলেন প্রতিটি মুহূর্তের কথা। সেই ডায়েরির নানান পৃষ্ঠার নির্বাচিত কিছু অংশ পাঠ ও কবির সঙ্গীত সমুদ্র থেকে তুলে আনা কিছু মুক্ত গেথে আমরা শ্রদ্ধা জানাবো সেই জ্যোতির্ময় পুরুষকে। নিবেদন করছি সূর্যাস্ত। 30শে জুলাই, আজ সকালে অপারেশন। কবির ঘরের পিছনে পূব দিকের বারান্দায় অপারেশনের আয়োজন। সকাল থেকেই সকলে ব্যস্ত হয়ে এটা ওটার জোগাড় করছে। অপারেশন টেবিল আড়াল করে সাদা কাপড়ের পর্দা টাঙানো হয়েছে। সব কিছু আয়োজন প্রস্তুত, কিন্তু কবি কিছুই জানেন না। দেখতে দেখতে বেলা বেড়ে যাচ্ছে, উদ্বেগের সময়টাও এগিয়ে আসছে। আমাদের সকলেরই মন ভিতরে ভিতরে চঞ্চল। কি জানি কি হবে। কবির ভাষায় থেকে থেকে জেগে উঠছে, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজে ডুবি। 10:30টার সময় আয়োজন সম্পূর্ণ হলে ললিতবাবু কবির ঘরে এসে বললেন, আজ দিনটা ভালো আছে, আজই তাহলে সেরে ফেলি, কি বলেন? প্রথমটা কবি যেন চমকে উঠলেন, আজই? তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, তা একরকম ভালোই, এরকম হঠাৎ হয়ে যাওয়া মন্দ না। কিন্তু তারপর থেকে একেবারে চুপ হয়ে গেলেন। আন্দাজ 12টার সময় রুগীকে তার নিজের খাটে এনে শোয়ানো হলো। আমাকে দেখেই বিরক্ত মুখে বললেন, জ্যোতি মিথ্যে কথা বলেছে। কেন বলেছিল যে কিচ্ছু লাগবে না? আমার খুব লেগেছে, এত কষ্ট হচ্ছিল যে আমি জোর করে ঠোঁট টিপে চোখ বুজে পড়ে রইলুম, পাছে আমার মুখ দিয়ে কোনো রকম আর্তনাদ বেরিয়ে যায়। বলতে বলতে কবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
1 আগস্ট। আজ কালকের থেকেও খারাপ মনে হচ্ছে। আজ খবর পেলাম দুপুরবেলা থেকে হিক্কা আরম্ভ হয়েছে। বড্ড কষ্ট পাচ্ছেন। সন্ধেবেলা কবির খাটের পাশে গিয়ে দাঁড়াতে আমার দিকে চেয়ে বললেন, একটা কিছু করো, তুমি তো হেড নার্স, দেখতে পাচ্ছ না কিরকম কষ্ট পাচ্ছি, বলো তোমার দাদাকে কিছু একটা ব্যবস্থা করতে। 3রা আগস্ট। আজ সকলেই বুঝেছে অবস্থা সংকটজনক। কিডনি ঠিকমতো কাজ করছে না, তাই মাথাটাও ক্রমে ঝাপসা হয়ে আসছে। কখনো ঘুমের মধ্যে অসাড় অবস্থা, আবার মাঝে মাঝে কখনো দু একটা কথাও বলছেন। ওষুধ কি পথ্য খাওয়াতে গেলে বেজায় বিরক্ত হচ্ছেন। আর জ্বালিও না তোমরা, এই হয়েছে বুলি। অনেকক্ষণ জল খাননি। দুপুরে বুড়ি বলল, রানীমাসি বলছেন একটু জল খাওয়া দরকার, এটুকু খেয়ে নাও। যিনিই বলুন না কেন, আমি আর কারো কথাও শুনছি নে, তোরা আর জ্বালাস নে আমাকে। প্রতিমাদি বললেন, একটু জল খাবেন? ঘাটটা ঈষৎ খেলিয়ে অস্পষ্ট একটা আওয়াজ করলেন। মনে হলো হ্যাঁ বলছেন। প্রতিমাদি আস্তে আস্তে একটু জল মুখে ঢেলে দিলে সেটুকু খেয়ে নিলেন বিনা আপত্তিতে। আমার মনে হলো প্রতিমাদির হাত থেকে এইটুকু জল যেন তাকে খুশি করার জন্যই খাওয়া। তার আদরের মামনির কাছ থেকে বিদায় নেবার আগে এই শেষ স্নেহের ব্যঞ্জনা। বিধানবাবু বললেন, আর কোনো উপায় নেই, যা ভয় করছিলাম তাই, কিডনি ফেল করেছে। আমার যাবার বেলায় কিছু ডাকে, ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে, পিছু ডাকে। আমার যাবার বেলায় কিছু ডাকে, বাদল প্রাতে উদাস পাখি উঠে ডাকে, মনের গোপন সাথে সাথে পিছু ডাকে, পিছু ডাকে। আমার যাবার বেলায় পিছু ডাকে। ভরা নদী ছায়ার তলে খুঁজে কাকে ছুটে চলে পিছু ডাকে, ভরা নদী ছায়ার তলে ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে। আমার প্রাণের ভিতর সে কে থেকে বিদায় প্রাণের কোতলাকে পিছু ডাকে, পিছু ডাকে। আমার যাবার বেলায় পিছু ডাকে। 5ই আগস্ট।
আজ আর কোনো সাড়া শব্দ নেই, একেবারে আচ্ছন্ন, অচৈতন্য, ডাকলেও কোনো রকম চেতনার আভাস নেই। রথীবাবু আজ যেন একেবারে ভেঙে পড়েছেন। বিকেলে বিধানবাবুর সঙ্গে মেজ মামা এলেন, তখনও বেশ রোদ রয়েছে। কবির মুখে পড়েছে পশ্চিমের আলো, চোখ দুটো আধো খোলা, কিন্তু কোনো জ্যোতি নেই, অজ্ঞান মানুষের মতো দৃষ্টি। পশ্চিমের বারান্দা দিয়ে ঢোকবার আগেই কবিকে পরিষ্কার দেখা যায়। বিধানবাবু আমাকে বললেন, একবার ডাকো তো, দেখি জ্ঞান আছে কিনা। কানের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে বললাম, একটু জল খাবেন? কোনো সাড়া নেই। আবার যেই বলেছি, শুনছেন, একটু জল খাবেন, অমনি যেন চমকে উঠলেন। হ্যাঁ, কিন্তু সে কেবল এক মুহূর্তের জন্যে। আবার সেই অসাড় অচৈতন্য অবস্থা। বিধানবাবু আমাকে বললেন, দাও তো মুখে একটু জল, দেখি খেতে পারেন কিনা। ওষুধ খাবার গেলাসে জল নিয়ে মুখে একটু একটু ঢেলে দিলাম। খানিকটা পেটে গেল, খানিকটা বাইরে গড়িয়ে পড়ল। বিধানবাবু বললেন, থাক, হয়েছে। তুলি আমার হঠাৎ ডুবে যায়, তোরি আমার কোনখানে
আগস্ট। আজ সকালে জোড়াসাঁকো গিয়ে শুনি রাত্রে স্যালাইন দেওয়া হয়েছে, অবস্থা খুবই খারাপ। আজ সন্ধ্যাবেলা শান্তিনিকেতনের চীনা ভবনের অধ্যাপক কবির বিছানার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিজের জপমালা বের করে ইষ্টমন্ত্র জপ করতে করতে উপাসনা করলেন। কবির পূব দিকে মাথা, পায়ের কাছে বসে আছি। পূব দিকের আকাশে পূর্ণিমার চাঁদ। আজ রাখি পূর্ণিমা, মেঘে আর চাঁদে হাত ধরাধরি চলছে। কবির ঘরে আত্মীয় স্বজনের আনাগোনা ক্রমেই বাড়ছে। ওর ছোট দিদি বর্ণকুমারী দেবী স্থির হয়ে থাকতে পারছেন না, ভাইয়ের কাছে একবার এসে দাঁড়াচ্ছেন, আবার চলে যাচ্ছেন। কবি পূর্ব শিয়রি হয়ে শোয়া, আমি পায়ের কাছে একটা মোড়ায় দেওয়ালে ঠেস দিয়ে বসেছি। মুখের দিকে চেয়ে চেয়ে দেখছি আর পায়ে হাত বুলিয়ে দিচ্ছি। অমিতা খাটের পাশে দাঁড়িয়ে কবির ঠোঁটে একটু করে জল দিচ্ছেন আর কানের কাছে মুখ নিয়ে শান্তম শিবম অদ্বৈতম মন্ত্র উচ্চারণ করছেন। যদি ভিতরে জ্ঞান থাকে তাহলে যেন উনি তার প্রতিদিনের ধ্যানের মন্ত্র শুনতে পান। বেলা বাড়বার সঙ্গে সঙ্গে বাড়িতে লোক ধরে না। সকাল 7টার সময় রামানন্দ বাবু খাটের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করলেন। শাস্ত্রী মশাই পায়ের দিকে মাটিতে বসে পিতামহসী মন্ত্র পাঠ করলেন। শেষ রাত্রি থেকেই ব্রহ্মসঙ্গীত কানে আসছে। কে কে গাইছেন জানি না। পূবের আকাশ আলোতে ঝলমল, কিন্তু সে আলো আজ দেখতে পাচ্ছি না। ঘন অন্ধকারের আড়াল পড়েছে যেন চোখের পর্দায়। কবির পায়ের উপর হাত রেখে মনে মনে ক্রমাগত তমসো মা জ্যোতির্গময় মন্ত্র উচ্চারণ করছি। আমাদের জীবনের আলো যে আজ নিভে গেল। মন তাই বলছে, এ অন্ধকার পার হব কেমন করে? ব্রাহ্ম সমাজে জন্মেছি, প্রতিদিনের প্রার্থনায় বলেছি তমসো মা জ্যোতির্গময়, কিন্তু এমন করে এ মন্ত্র আর আগে কখনো উচ্চারণ করিনি। চুপ করে বসে আছি, পায়ের উপরে হাত রেখে অনুভব করবার চেষ্টা করছি পা এখনো গরম না ঠান্ডা হয়ে আসছে। ঘরে অনেক লোক, কিন্তু সকলের মুখও দেখতে পাচ্ছি না। কবির খাটের ডান দিকে চেয়ে একবার হেমলতা দেবীকে দেখতে পেলাম। মাটিতে বসে আছেন আরো অনেকে, কে কে জানি না।
22শে শ্রাবণ। অমিতা আমাকে বলল, আর একটু আগে এসেও আপনি যদি পৌঁছতে পারতেন। ঠিক শেষ মুহূর্তের আগে ডান হাতখানা কাঁপতে কাঁপতে উপরে তুলে কপালে ঠেকাতেই হাত পড়ে গেল। ঘরে লোকে লোকারণ্য। দেখি বনমালী দূরে এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। এই অসুখের কদিন দিনে রাতে ছায়ার মতো সে তার বাবা মশাইয়ের ঘরের আশেপাশে ঘুরেছে, যখন যা দরকার করে দিয়ে গেছে। আজ সব মান্য লোকেদের মাঝে তার কোনো অধিকার নেই যেন খাটের কাছে এগিয়ে আসার। আমি ডাক দিয়ে বললাম, বনমালী, তুমি গুরুদেবের কাছে এগিয়ে এসে ওকে ভালো করে চেয়ে দেখো। বেচারা ভিড় সরিয়ে এগিয়ে খাটের কাছে ঘেঁষে দাঁড়ালো। কতদিন কত সেবাও করেছে। ওর মনিব তো সাধারণ মনিব ছিলেন না, কাজেই প্রভু ভৃত্যের সম্বন্ধটা স্নেহ ভক্তির পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। কত হাসি ঠাট্টায় বনমালীর প্রতি তাঁর স্নেহের প্রকাশ তা তো নিজের চোখে দেখেছি। আজ থেকে বনমালীর কাজ নিরর্থক মনে হবে। একটু পরে সেবক সেবিকা ছাড়া আর সবাইকে ঘর থেকে চলে যেতে বলা হলো। গুরুদেবকে স্নান করানো, সাজিয়ে দেবার কাজ এখনো যে বাকি আছে, সেবা তো সমাপ্ত হয়নি। মেয়েদের মধ্যে ঘরে শুধু আমি, বুড়ি আর অমিতা, আর ছেলেদের মধ্যে সুরেনবাবু, বিশু এবং আরো অনেকে। যখন স্নান করানো হচ্ছে, নিচের জনতার মধ্যে একদল উপরে এসে বাইরে থেকে টান মেরে দরজার ছিটকিনি খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। কি দারুণ অপমান কবির চৈতন্য হারাইবে হঠাৎ। যে মানুষের মন এত স্পর্শকাতর ছিল, যে মানুষ বাইরের লোকের সামনে নিজের ব্যক্তিগত প্রয়োজনের কথা কখনো প্রকাশ করতে পারতেন না, সেই মানুষের আত্মাহীন দেহখানা অসহায়ভাবে জনতার কৌতূহলী দৃষ্টির সামনে পড়ে রইল। তাড়াতাড়ি তাকে ঢাকা দিয়ে সুরেনবাবুরা সবাইকে ঠেলে বাইরে বের করে দিয়ে আবার দরজা বন্ধ করলেন। তাড়াতাড়ি করে আমরা কাপড় পরানো শেষ করলাম। দরজায় তীব্র ঝাঁকানি আর উন্মত্ত চিৎকার, দরজা খুলে দিন, আমরা দেখব। জনতার উন্মত্ত কোলাহল সমুদ্র গর্জনের মতো কানে আসছে। ঘরের মধ্যে অপরিসীম শান্তি বিরাজমান। কবি চিরনিদ্রায় মগ্ন। মুখের দিকে চেয়ে দেখলাম, সেই শান্ত সমাহিত মুখশ্রীতে দেহের কোনো কষ্টের চিহ্ন মাত্র নেই। সাদা বেনারসির জোর, কপালে চন্দন, আজানুলম্বিত চাদরখানা পাট করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। গোড়ের মালার ফুলের গন্ধে ঘর আমোদিত। শুভ্র কেশ, শুভ্র বেশ, নিশ্চিন্ত হয়ে শান্তিতে ঘুমোচ্ছেন। কোথায় গিয়েছে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা? অতৃপ্ত নয়নে শুধু চেয়ে চেয়ে দেখছি। একটার পর একটা রঙ্গ সঙ্গীত হচ্ছে, কারা করছেন সেদিকে নজর নেই। গানের সুর ও কথা শুনছি, আর মৃত্যুর বিভীষিকার বদলে তার শান্তির ছবিটা দেখছি। গানগুলো তো তাঁরই রচনা, এইরকম কোনো একটি মহাযাত্রার শান্তির পরিপ্রেক্ষিতে লেখা। আজ তাঁরই ভাষার আশ্রয় নিতে হয়েছে তাকে বিদায় অভিনন্দন জানাবার জন্যে। মনে পড়ল, গুরুদেব বারবার আমাকে বলেছিলেন, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো, আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এইরকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায়, আমার ছেলে মেয়ের মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ। প্রকৃতিতে মানুষে মিলে দেবে আমাকে শান্তির পাথেয়। আমার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশে যাবে, এই আমার আকাঙ্ক্ষা। হঠাৎ প্রদ্যোৎ এসে বললেন, না রানীদি, হলো না। সবাই বলছেন শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে। এই সবাই যে কারা তা আর প্রশ্ন করলাম না। বেলা 3টের সময় একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমেষে আমাদের সামনে থেকে সেই বর বেশে সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল। যেখানে বসেছিলাম সেইখানে স্তব্ধ হয়ে বসে রইলাম। শুধু কানে আসতে লাগলো, জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম। না বাঁচাবে আমার জাতি, মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন? এমন কলরবে
নিবেদিত হলো 22শে শ্রাবণকে মনে রেখে আমাদের গীতি ও পাঠ আলেখ্য সূর্যাস্ত। শেষে একটা ঘুম চলছে, একটা ঘুম চলছে।